আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আর টিভির সকালের সংবাদে। পুরোটা সংবাদে আপনাদের সাথে রয়েছে আমি নুসরাত সুসানা। আসিয়ার নিথর চোখে যে আতঙ্ক জমেছিল, হিমশীতল লাশবাহী গাড়িতে রামিসার আধ খোলা চোখের ভাষা যেন একই সুতোয় গাঁথা। নাম বদলেছে, সময় বদলেছে, কিন্তু বদলায়নি রাষ্ট্রের নীরবতা, যেখানে বিচারহীনতা এক অদৃশ্য গোলক ধাঁধা। আমরা কেবল প্রতিদিন বিচারহীনতার দীর্ঘ অন্ধকার করিডোরে হারিয়ে যাওয়া অসংখ্য শিশুর প্রতিধ্বনি শুনি। প্রশ্ন একটাই, আর কত ছোট্ট কফিন দেখলে রাষ্ট্রের বিবেক জাগবে? শাকিলা করিমের প্রতিবেদন। সালটা ২০২৫, ৫ মার্চ রাতে মাগুরার শ্রীপুরে বোনের বাড়িতে বেড়াতে গিয়ে তারই শ্বশুর হিটু শেখের পৈশাচিক লালসার শিকারে মৃত্যু হয় ৮ বছরের ছোট্ট আসিয়ার। এ হত্যাকাণ্ডে আসামির ফাঁসির রায় হলেও আটকে আছে আপিল বিভাগে। চলতি বছরের ৬ মে সিলেটের জালালাবাদে ৪ বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণের পর গলা টিপে হত্যা করে দূরসম্পর্কের চাচা জাকির। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দির পর কারাগারে থাকলেও এখনো হয়নি চার্জশিট। এরপর ১৪ মে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ধর্ষণের পর হত্যার শিকার লামিয়ার বয়সও ৪। মূল অপরাধী নবম শ্রেণীর শিক্ষার্থী মুরসালিন কিশোর হওয়ায় তার ঠিকানা রাজশাহীর শিশু সংশোধনাগার। দুদিন পরই মুন্সিগঞ্জের সিরাজদি খান থেকে ১০ বছরের আরেক আসিয়ার মৃত্যুর খবর আসে। হতদরিদ্র পরিবারের আসিয়া বিকৃত লালসার বলি সৎমামা রাজা মিয়ার। তিনিও দায় স্বীকার করে মুন্সিগঞ্জ কারাগারে। সবশেষ ১৯ মে পল্লবীর ৮ বছরের রামিসা হত্যাকাণ্ড সব নৃশংসতাকে ছাপিয়ে কাঁদিয়েছে পুরো দেশ। ঘাতক সোহেল ও তার স্ত্রীও গ্রেপ্তার। স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে তারা এখন কারাগারে। এমন পরিস্থিতিতে সন্তানের জীবনের নিরাপত্তা নিয়ে এখন চরম উদ্বিগ্ন অভিভাবকরা। আমি 4টা কন্যা সন্তানের মা। আমি সারাদিন খুব আতঙ্কিত থাকি আমার বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি আমার বাচ্চাটাকে বুকে নিয়ে ঘুমাচ্ছি, আমি আমার সন্তানকে। কালকে যদি আমার এই সন্তানটা না থাকে, তার যদি যে বাবা মা তার সন্তানের লাশ পাইছে, তার কেমন লাগতেছে? বিশেষজ্ঞরা বলছেন, এমন ঘটনায় শাস্তি কার্যকরের দীর্ঘসূত্রিতা হলে জনগণের আরও আস্থা হারাবে রাষ্ট্র। দৃষ্টান্তমূলক শাস্তি ৩ মাসের ভিতর এক্সিকিউশনের মাধ্যমে করা উচিত। শুধু আপনি 3 মাসের ভিতর ট্রায়াল সম্পন্ন করে ফাঁসির আদেশ দিয়ে বসে থাকবেন বছরের পর বছর, আমার এই দুর্বৃত্ত আমার টাকায় জেলখানায় খাবে, এটা তো হতে পারে না। আমি সিনিয়র আইনজীবী, আমিও তো মনে করি বিচার হচ্ছে না, বিচার হয় না, এক্সিকিউশন হয় না, কোনো না কোনোভাবে তারা বেরিয়ে যায়। আর আমাদের বাজে বন্দোবস্তের কথা কোর্ট কাছারিতে প্রচলিত আছে। তবে শিশুদের নিরাপত্তায় বাবা মায়ের সতর্কতা সহ সচেতনতা বাড়ানো জরুরি বলছে পুলিশ। সমাজের চরম অধঃপতনের একটা চিত্র এটা। মেয়ে শিশু হোক ছেলে শিশু, তাকে সর্বোচ্চ চেষ্টা করতে হবে তাকে নজরদারির মধ্যে। এগুলি প্রতিরোধের জন্য সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সরকারের সকল ডিপার্টমেন্ট, এনজিও এবং আপনাদের গণমাধ্যমের একটা বড় ভূমিকা আছে। একজন মনোরোগ বিশেষজ্ঞের মতে ভয়াবহ এমন অপরাধের পেছনে বড় কারণ মাদকাসক্তি ও নৈতিক অবক্ষয়। ক্রাইম পেট্রোল বা এই টাইপের অনেক সিরিয়াল কিলিং, এই জিনিসগুলো এখন কিন্তু অনেক রকমের জনপ্রিয়। এই বিষয়গুলো কিন্তু আমাদের এক ধরনের বলবো যে সংবেদনশীলতাটা কমে গেছে। আমার নৈতিক জায়গাটা ছোটবেলা থেকেই তৈরি হয়, আমাদের ধর্মীয় মূল্যবোধ, পারিবারিক মূল্যবোধ, এই বিষয়টার সাথে আমাদের তৈরি হয়। কোনো একটা ব্যক্তির এই দুটা বাধা, অর্থাৎ তার এই কনশাস অ্যাওয়ারনেস থাকার পরও তার এই বিষয়টাতে অ্যাওয়ারনেসটা কমে যেতে পারে যদি তার মাদকাসক্ত হয়। শিশুদের প্রতি এমন বিভৎস আচরণের বিচার কার্যকরে রাষ্ট্র কতটা সফল হবে, এখন সেটাই দেখার পালা। শাকিলা করিম, RTV, ঢাকা। মিরপুরের পল্লবীতে ৭ বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার ঘটনায় তার পরিবারকে সমবেদনা জানাতে গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার রাত 10টার দিকে সরকার প্রধান পল্লবীতে রামিসার বাসায় পৌঁছান। সচিবালয়ের প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে তিনি সরাসরি শিশু রামিসার বাসায় যান। প্রধানমন্ত্রী রামিসার মা বাবার সঙ্গে বেশ কিছু সময় কথা বলেন এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন। রাজধানীর পল্লবীতে ৭ বছরের শিশু রামিসাকে ধর্ষণের পর নৃশংসভাবে হত্যার ঘটনায় 1 সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে ডিএমপি কমিশনারকে নির্দেশ দিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুতই শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সচিবালয়ে সাংবাদিকের এসব কথা জানান তিনি। এদিকে রামিসা হত্যায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবিতে সারা দেশে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। বিস্তারিত বিলাল হোসেনের রিপোর্টে।
রাজধানীর পল্লবীতে ধর্ষণ, পাশবিক নির্যাতন করে ছোট্ট শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী সহ পুরো দেশ। জনসম্মুখে বিচার ও দোষীদের দ্রুত ফাঁসির দাবিতে বিক্ষোভ করেন তারা। আমরা সর্বোচ্চ কঠোর শাস্তি চাই এখানে, এবং এটা আমি জানি আমাদের আইনমন্ত্রী অলরেডি বলেছেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকেও এটা বলা হচ্ছে এইখানে দৃষ্টান্তমূলক শাস্তি হবে। এই অবস্থায় শিশু রামিসা হত্যার বিচার করে দৃষ্টান্ত স্থাপনের কথা জানিয়ে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার হবে। রামিসার বাবা যেটা বলেছেন সেটা ওনার জায়গা থেকে উনি অনুভব করেছেন, সেটা আমি বলবো না উনি অমূলক কিছু বলেছেন। বাংলাদেশের বিচার ব্যবস্থায় যে মামলার জট, সেই জট নিরসনের জন্য আমরা পদক্ষেপ নেব। আমাদের পক্ষ থেকে এই বিচার প্রক্রিয়াটাকে সামনের দিকে দ্রুত সম্পন্ন করার জন্য যা কিছু করা সম্ভব আমরা সবটুকুই করব। রামিসা হত্যাকাণ্ড নিয়ে সচিবালয়ে জরুরি সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দেবে পুলিশ। 164 স্টেটমেন্ট দিয়েছে, জবানবন্দি দিয়েছে মূল আসামি। আমরা এইটুকু এসিউরেন্স দিতে পারি, আমাদের পক্ষ থেকে সংক্ষিপ্ত সময়ের ভিতরে সুষ্ঠু তদন্ত করে চার্জশিট দাখিল করা হবে। বিচারের দায়িত্ব আদালতের। স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, তনু হত্যা সহ বিভিন্ন ধর্ষণ মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। তনু হত্যা মামলার একজন আসামি আমরা অ্যারেস্ট করে তার সাথে ডিএনএ ম্যাচিং করার বিষয়টা এখন প্রক্রিয়ায়। আরও 2 জন আসামি আছে, ইতিমধ্যে আরও একজন আসামির শনাক্ত করা গেছে, যার রক্ত পাওয়া গেছে, ডিএনএ টেস্টে 3 জনের স্পার্ম পাওয়া গেছে খুব সম্ভবত। এদিকে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল বলেন, শিশু রামিসা হত্যার বিচার দ্রুত হলে বিচার বিভাগের প্রতি মানুষের আস্থা তৈরি হবে। এইরকম মর্মান্তিক ঘটনার দ্রুত বিচার রাষ্ট্রের পক্ষ থেকে হলে আমি মনে করি যে আগামী দিনে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটা থেকে আমরা রক্ষা পাবো। বুধবার রাতে মুন্সিগঞ্জে সিরাজদি খানের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রামিসার দাফন সম্পন্ন হয়। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় 4 বছরের শিশু ধর্ষণ চেষ্টার ঘটনায় আটক করা ব্যক্তিকে আজ আদালতে তোলা হবে। এর আগে অভিযুক্ত ব্যক্তিকে জনতার হাতে তুলে দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এক পর্যায়ে পুলিশের গাড়িতে আগুন দেয় বিক্ষুব্ধ জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছুড়লে 2 সাংবাদিক সহ 4 জন আহত হন। বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সুলাইমান বলেন, অভিযোগ পাওয়ার পরেই পুলিশ অভিযুক্তকে আটক করেছে। শিশুটিকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রতি বছর ঈদ যাত্রায় প্রাণ ফিরে পায় লঞ্চ টার্মিনালগুলো। কম খরচে স্বস্তির ভ্রমণের জন্য নৌপথকেই বেছে নেয় ঘরমুখো বেশিরভাগ যাত্রী। আর ঈদের এই যাত্রী পরিবহনের সুযোগ কাজে লাগাতে আধুনিক নেভিগেশন সিস্টেমের শূন্যতা রেখেই পুরাতন সব লঞ্চগুলোকে মেরামত ও রং তুলির আঁচড়ে দেওয়া হচ্ছে নতুন রূপ। বাংলাদেশ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, সব লঞ্চে আধুনিক নেভিগেশন সিস্টেম না থাকলেও এবারের ঈদ যাত্রায় যুক্ত হচ্ছেন তারাও। তাই ঈদুল আজহায় প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি থাকায় প্রাণহানির শঙ্কা রয়েছে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সাইমের রিপোর্টে দেখুন বিস্তারিত। ঈদে যাত্রী পরিবহনের আগে এভাবেই পুরাতন লঞ্চগুলো মেরামত ও রঙের আঁচড়ে রাঙিয়ে নিচ্ছেন মালিকরা। যাত্রীদের দৃষ্টি আকর্ষণ ও সার্ভে রিপোর্টে ফিটনেস সনদ পেতেই এই বিশাল কর্মযজ্ঞ। এই তারিখ অনুযায়ী মানে ঈদও এসে যায়, তাই বছরে যখন সার্ভে হয় তার আগে আমাদের প্লেনের মান দেখতে হয়, সব কিছু দেখতে হয়, এই জন্য কাজকর্ম শুরু। বড় বড় লঞ্চ হয়, আমরা মূলত এটা ছোট লঞ্চ, যেহেতু ওগুলা আমরা অতদূর মনে করি না। প্রতি বছর 2 ঈদের আগে কেরানীগঞ্জের জাহাজ শ্রমিকদেরও দম ফেলার সময় থাকে না। রোজার ঈদে, কুরবানি ঈদের টাইমে আর কি কাজটা বেশি হয় আর কি। আপনার ঈদ যখন কাছে আসে তখনই কাজের চাপ বাড়ে আর। তবে আধুনিক নেভিগেশন সিস্টেম না থাকায় স্বস্তির এই নৌপথ হয়ে ওঠে মৃত্যুপুরী। ঈদুল ফিতরে ভোলাগামী লঞ্চের যাত্রীদের এই আর্তনাদের ভিডিও সংবাদ মাধ্যমে আলোচনায় এলেও আধুনিক নেভিগেশন নিয়ে কোনো পরিকল্পনাই নেই নৌ পরিবহন কর্তৃপক্ষের। নর্মাল সময় 50-60টা লঞ্চ চলে, আমাদের সর্বোচ্চ 130-35টা লঞ্চ চলে। এবার আমাদের নেভিগেশনের কথা বলতেছেন, আধুনিক সিস্টেম সবগুলোর মধ্যে নাই, সেটা ঠিক। তো সেটা করার জন্য আমাদের নিয়মিত ব্যবস্থা কাজ করতেছে। এবারের ঈদযাত্রাকে নৌপথে পশুবাহী ট্রলার ও প্রাকৃতিক দুর্যোগের কারণে বেশি ঝুঁকিপূর্ণ বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। দুর্যোগপূর্ণ আবহাওয়াতে তাদের কিন্তু এখানে জিপিএস থাকার কথা, যাতে করে আশেপাশে নৌযানগুলো তারা দেখতে পারে। কিন্তু এই জিপিএস এর কথা যদিও আইনে বলা আছে, আপনি
যতগুলি সদরঘাট থেকে লঞ্চগুলি ছাড়ে কয়টা লঞ্চে আসলে এই জিপিএস বসানো আছে সেটা আগে দেখতে হবে। আইনে যে কথাগুলি বলা আছে ভালো ভালো কথা বলা আছে, কিন্তু এটা কাগজে কলমে যদি থাকে তাহলে তো পরিবর্তন হবে না, আইনগুলি তো প্রয়োগ করতে হবে। আমরা যেটা দেখি আসলে পুরো পরিবহন খাতেই যখনই আপনি আইন প্রয়োগ করতে চান আপনি অসহায় হয়ে পড়ছেন, দুর্বল হয়ে পড়ছেন। বলছেন নৌপথে আধুনিক নেভিগেশনের অভাব রেখে কোনো উদ্যোগই সফল হবে না। ঈদের ঠিক আগ মুহূর্তে লঞ্চগুলো মেরামত করছেন লঞ্চ মালিকরা, সাথে রং তুলির আঁচড়ে যাত্রীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টাও রয়েছে। তবে এবারের ঈদে বাড়তি ভাড়ার আগের সেই বিড়ম্বনার সাথে যুক্ত হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। তাই সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে বিশেষ নজরদারি রাখার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ সায়েম, RTV, ঢাকা। ঈদযাত্রাকে কেন্দ্র করে মানিকগঞ্জের পাটুরিয়া দৌলতিয়া ফেরিঘাটে যাত্রী ভোগান্তি ব্যাপক বাড়তে পারে। পদ্মার ভাঙনে একটি লঞ্চঘাট নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার 10 মাসেও পুনর্নির্মাণ করা হয়নি। অস্থায়ীভাবে 2টি ঘাট নির্মাণ করা হলেও ঢাল বেশি হওয়ায় সড়কে উঠতে ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরকে। ঈদে অতিরিক্ত যাত্রী চাপে ভোগান্তি বাড়ার শঙ্কা চালক ও যাত্রীদের। মানিকগঞ্জ প্রতিনিধি আফ্রিদি আহমেদের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। দৌলতদিয়ার 3 নম্বর ফেরি ঘাটে গত 25শে মার্চ বুধবার বিকেল 5:15টার দিকে কুষ্টিয়ার কুমারখালী থেকে ছেড়ে আসা একটি বাস পন্টুনে ওঠার সময় এভাবেই পড়ে যায় পদ্মা নদীতে। এ ঘটনায় উদ্ধার করা হয় 26 জনের মরদেহ। রেলিংবিহীন অরক্ষিত পন্টুন, ঢালু ও খানাখন্দে ভরা সংযোগ সড়ক, ফেরিতে আগে উঠতে যানবাহনগুলোর প্রতিযোগিতা এবং অব্যবস্থাপনার কারণে পাটুরিয়া দৌলতদিয়া ফেরিঘাটে প্রায়ই ঘটছে মর্মান্তিক দুর্ঘটনা। গত বছরের জুলাইয়ে নদীগর্ভে বিলীন হয়ে যায় একটি লঞ্চ ঘাট। প্রায় 10 মাসেও নির্মাণ করা যায়নি ঘাটটি। অস্থায়ীভাবে 2টি ঘাট নির্মাণ করা হলেও সড়ক থেকে পন্টুন অতিরিক্ত ঢালু হওয়ায় বেশ ভোগান্তি পোহাতে হয় যাত্রীদেরকে। ফেরির সংখ্যা বাড়ানোর পাশাপাশি ঘাট ব্যবস্থাপনা ঠিক রাখার দাবি জানিয়েছেন চালক ও যাত্রীরা। ঈদের আগে অনেক যাত্রীরা এখান দিয়ে যাতায়াত করবে, এখন যে অবস্থা আছে অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। ডালটা খারার জন্য আমাদের এক্সেল, টেল কাউন, কাটিং শেপ এগুলো অনেক সময় ভাঙ্গা ক্ষতিগ্রস্ত। কাঠের জাম না থাকলে আমাদের সুবিধা হয়। প্রচুর ধুলো আর খাড়া তো আছেই, খাড়ার জন্য তো সমস্যা হবে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে পর্যাপ্ত প্রস্তুতি নেওয়া হয়েছে বলছেন এই কর্মকর্তা। আসন্ন পবিত্র ঈদুল আজহায় পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে 18টি ফেরি এবং আরিচা কাজিরাট নৌ রুটে 5টি ফেরি দিয়ে আমরা ঈদ সার্ভিস পরিচালনা করতে যাচ্ছি। আমাদের যে পন্টুনগুলা এগুলি মেরামত কাজ সম্পন্ন হয়েছে। ঈদকে সামনে রেখে পাটুরিয়া দৌলতদিয়া নৌ রুটে প্রস্তুত রাখা হয়েছে 18টি ফেরি ও 17টি লঞ্চ। তবে ঘাটের অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধান চান যাত্রী ও চালকরা। সাকিব আল হাসান, RTV। ঈদুল আজহা ঘনিয়ে আসায় দেশ জুড়ে জমে উঠেছে কোরবানির পশুর খামার ও হাট। জেলাগুলোতে চাহিদার তুলনায় পর্যাপ্ত পশু প্রস্তুত থাকলেও গোখাদ্যের বাড়তি দামের কারণে ন্যায্য মূল্য পাওয়া নিয়ে দুশ্চিন্তায় আছেন খামারিরা। সীমান্ত এলাকায় কঠোর নজরদারির কারণে ভারতীয় গরুর অনুপ্রবেশ না থাকলেও এখনও পশুর হাটে কাঙ্ক্ষিত ক্রেতা মিলছে না বলে জানিয়েছেন প্রান্তিক খামারিরা। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন লিওন আজাদ। সীমান্তবর্তী জেলা মৌলভীবাজারে এবার ছোট বড় মিলিয়ে ৬,২২৫টি খামারে প্রস্তুত রয়েছে ৭৬,০০০-এর বেশি গবাদি পশু। তবে গোখাদ্যের দাম অনেক গুণ বেড়ে যাওয়ায় উৎপাদন খরচ নিয়ে চরম দুশ্চিন্তায় স্থানীয় খামারিরা। কুরবানির সময় আমরা সঠিকভাবে আমরা বেচতে পারি না, কারণ বাইরে থেকে গরুটা আনিলায় সরকারে। বাইরে থেকে গরু আনার কারণে আমরার গরু গতবার অনেক খামারির গরু রয়েছে, আমারও রয়েছে গরু। এদিকে আরেক সীমান্তবর্তী জেলা লালমনিরহাটের চিত্র কিছুটা ভিন্ন। এবার হাটে ভারতীয় গরুর আনাগোনা না থাকলেও স্বস্তি নেই খামারিদের মনে। বাজারে ক্রেতা সংকট আর কম দামের আশঙ্কায় কাটছে তাদের দিন। জেলাতে চাহিদার তুলনায় ৫৩,০০০ অতিরিক্ত পশু প্রস্তুত রয়েছে, যা দেশের অন্যান্য জেলায় পাঠানোর প্রস্তুতি চলছে। গরু কিনে আনি বেশি দাম, বেচা লাগে কম দাম। আমাদের জেলায় চাহিদা ১,৫২,০০০ মতো, আর বাকি ৫৩,০০০ গরু কোরবানি উপলক্ষে দেশের বিভিন্ন এলাকায় পাঠানো হবে। তবে নাটোর জেলায় এবার চাহিদার প্রায় দ্বিগুণ কোরবানির পশু প্রস্তুত করা হয়েছে। এখানকার খামারগুলোতে ১.৫ লাখ থেকে শুরু করে ২০ লাখ টাকা দামের গরু রয়েছে। তবে খামারিদের অভিযোগ, মাঠ পর্যায়ে বৈজ্ঞানিক পরীক্ষা ছাড়া পশুর চিকিৎসা দেওয়ার কারণে প্রায় বড় ধরনের ক্ষতির মুখে পড়তে হয় তাদের। পানি সম্পদ নামে যে একটা মন্ত্রণালয় আছে, এটা সরকার হাজার হাজার কোটি টাকা খরচ করতেছে, কিন্তু এর
সুফল আমার মনে হয় না কোনো প্রান্তিক খামারই পায়। খামারের আধুনিক ব্যবস্থাপনায় নজর কেড়েছে চুয়াডাঙ্গার জীবননগরের 27 বিঘার উপর গড়ে ওঠা আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম। শাহিওয়াল, ফ্রিজিয়ান ও গির জাতের 250-এরও বেশি বিশাল আকৃতির গরু দেখতে খামারে প্রতিদিন ভিড় করছেন দর্শনার্থীরা। আস্থা ডেইরি অ্যান্ড এগ্রো ফার্ম সিনিয়র সিং অনেক বড় বড় গরু তৈরি করেছেন, সেই উপলক্ষে এখানে দেখতে আসা। তো এসে দেখলাম ওনারা অনেক বড় মানের গরু তৈরি করেছেন। ঈদ যত ঘনিয়ে আসবে বাজারের মন্দা ভাব কেটে গিয়ে পশুর হাটগুলো পূর্ণ প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা প্রান্তিক খামারিদের। লিওন আজাদ, RTV। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার কুরবানির পশুর হাট থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাদ্দাম হোসেন। সাদ্দাম, পশু হাটে বেচাকেনা কেমন দেখছেন এবং সীমান্ত দিয়ে পশু আমদানি হচ্ছে কিনা আমাদেরকে জানাবেন। সুজন, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে দিন যত ঘনিয়ে আসছে পশুর হাটগুলো কিন্তু ততই কোরবানির যে বেচা কেনা তত কিন্তু বাড়ছে। যদিও এখন আমি যে বাজারে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে আখাউড়া আর ঐতিহ্যবাহী একটি পশুর হাট। এই পশুর হাট কিন্তু এখনো জমেনি। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জায়গা থেকে আশেপাশে যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলো থেকে কিন্তু পশু নিয়ে এখানে আসা শুরু করছেন। এবং আপনি যেটা জানতে চাচ্ছেন যে সীমান্তবর্তী এলাকা, আপনি জানেন যে ব্রাহ্মণবাড়িয়ার কসবা, আখাউড়া, বিজয়নগর এই দুটি উপজেলা খুবই সীমান্তবর্তী এলাকা। এই এলাকার যে সকল খামারি রয়েছেন তারা বলছেন যে ভারত থেকে বা অবৈধভাবে যদি ভারতীয় গরু বাংলাদেশে অনুপ্রবেশ করে তাহলে কিন্তু এখানকার যে খামারিরা ন্যায্য দাম পাবার কথা সেগুলো কিন্তু পাবে না। তারা এখানকার সীমান্ত রক্ষায় যারা দায়িত্বরত আছেন তাদের প্রতি তারা জোর অনুরোধ জানিয়েছেন যেন তারা এই ভারতীয় গরু যদি কোনোভাবে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সেটা যেন তারা বন্ধ করে। এবং তারা আশা করছেন যদি ভারতীয় গরু বাংলাদেশে প্রবেশ না করে তাহলে হয়তো বা এখানকার খামারি যারা রয়েছেন তারা তাদের ন্যায্য দাম পাবে। এখানকার যে বিক্রেতা রয়েছেন, ক্রেতা রয়েছেন, তাদের সাথে আমি কথা বলছি। তারা এখানে সবচেয়ে বেশি যেই চাহিদা রয়েছে, ছোট গরুগুলোর চাহিদা সবচেয়ে বেশি আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং যে কেনা বেচা শুরু হবে এবং আজকে থেকে কিন্তু আজকে শুক্রবার থেকে টানা ঈদের দিন পর্যন্ত কিন্তু এখানকার যে অস্থায়ী যে পশুর হাটগুলো সেই হাটগুলোতে কেনা বেচা চলবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। জি সাদ্দাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। কোরবানি ঈদ সামনে রেখে নাটোরের ঐতিহ্যবাহী চক বৈদ্যনাথ আড়তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে ট্যানারি মালিকদের কাছে প্রায় 80 লাখ টাকা বকেয়া পড়ে থাকায় চামড়া সংগ্রহ ও সংরক্ষণ নিয়ে দুশ্চিন্তায় ব্যবসায়ীরা। পুঁজি সংকটের পাশাপাশি লবণের বাড়তি দামে উভয় সংকটে তারা। সরকার নির্ধারিত মূল্য নিয়েও রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। নাটোর প্রতিনিধি কামাল হোসেনের তথ্যচিত্রে আরও জানাচ্ছেন সুলাইমান কবির। আসন্ন ঈদকে ঘিরে ব্যস্ততা বেড়েছে দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার বাজার নাটোরের চক বৈদ্যনাথের আড়তগুলোতে। এখানকার 2 শতাধিক আড়তে চামড়া আসে দেশের উত্তর দক্ষিণাঞ্চলের 35 থেকে 40টি জেলা থেকে। তবে ট্যানারি মালিকদের কাছে বকেয়া আর লবণের চড়া দামে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। এতে চাহিদা মতো চামড়া সংরক্ষণ করা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আবার সরকার নির্ধারিত দামে চামড়া বেচাকেনা নিয়ে দ্বিমত রয়েছে অনেকের। ঈদের আগেই সংকট দূর না হলে চামড়াজাত শিল্পে এর নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে মত ব্যবসায়ীদের। সরকার যে রেটটাতে যদি নির্ধারিত আমাদেরকে ওই দামটা পাই তাহলে আমরা চামড়া কিনতে এবং বেচতে সক্ষম হই। ট্যানারি মালিকরা এই টাকাগুলো আমাদেরকে পরিশোধ করে দেয়, তাহলে আমরা খুব উপকৃত হব। মূল্য নির্ধারণ করেছে সেটা মাঠ পর্যায়ে সেটা তো আমরা ঠিক মানে করতে পারছি না যে এই মূল্যটা যদি আমরা ক্রয় করি তাহলে আমাদের অর্ধেক পুঁজি থাকবে না। লবণের দাম যদি একটু সহনশীল পর্যায়ে থাকলে আমরা যারা চামড়া কাঁচা চামড়া সংরক্ষণ করে আমাদের জন্য উপকৃত হবে। সরকার যেন এদিকে একটু দৃষ্টি দেয়। এদিকে কাঁচা চামড়া সংগ্রহে ব্যবসায়ীদের সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। তাদেরকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও আমাদের পবিত্র ঈদুল আজহার পূর্ববর্তী থেকে পরবর্তী সময়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ প্রতিনিয়ত মোবাইল কোর্ট পরিচালনা করবেন এবং আমাদের মনিটরিং টিম মাঠে অ্যাক্টিভ থাকবে। এবছর ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়া 57 থেকে 62 টাকা এবং খাসি 25 থেকে 30 টাকা নির্ধারণ করেছে সরকার। সুলাইমান কবির, RTV।
কোরবানির ঈদকে সামনে রেখে রাজধানীর মশলার বাজারে দাম বেড়েছে। বিশেষভাবে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচামরিচ, এলাচ, জিরা ও বিভিন্ন গুঁড়া মশলার দাম গত 2 সপ্তাহে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম বাড়ায় খুচরাতেও প্রভাব পড়েছে। অন্যদের দাম বাড়লেও স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। ক্রেতারা বলছেন, ঈদের আগে মশলার দাম বৃদ্ধি কোনোভাবেই স্বাভাবিক নয়। বাজার নিয়ন্ত্রণের প্রয়োজন সরকারি তদারকি। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুর রহিম। বাজারে মশলার দাম বেড়েছে কিনা ও ভোজ্য তেলের সরবরাহ কেমন দেখছেন, এবং আরো জানাবেন যে ক্রেতা বিক্রেতারা কি বলছেন। সুজানা, সকাল থেকে আমরা রাজধানীর বিভিন্ন বাজার ঘুরেছি। আমি বর্তমানে কারওয়ান বাজারে রয়েছি। আমরা দেখেছি বিশেষভাবে আর কয়েকদিন পরে কিন্তু মুসলমানদের সবচাইতে বড় যে ঈদ, কুরবানির ঈদ, এখানে কিন্তু কুরবানির ঈদকে কেন্দ্র করে বিশেষভাবে মশলার কিছু দাম বাড়তে আমরা দেখেছি। ব্যবসায়ীরা যেমনটি বলছেন যে নতুন করে কিন্তু মশলার দাম বাড়ে না, এটি গত দুই সপ্তাহ আগে কিন্তু মশলার দাম বাড়িয়েছে। বিশেষভাবে আমদানি নির্ভর যেসব মশলা রয়েছে সেগুলোতে কিন্তু দাম বৃদ্ধি পেয়েছে। বিশেষভাবে যদি বলি, জিরা 550 টাকা আগে বিক্রি হলেও কিন্তু এখন 600 থেকে 650 টাকা বিক্রি হচ্ছে। লং 1350 থেকে 1400 টাকায় বিক্রি হয়েছে। গোলমরিচ 1200 টাকা। এলাচি সাদা সেটি 4800 থেকে 5000। কালো এলাচ 3000 থেকে 3200 টাকা এবং জয়ত্রী 3600 টাকায় বিক্রি হয়েছে। দারুচিনি 500 টাকা, জয়ফল 1400 টাকা কেজি দরে কিন্তু বিক্রি হয়েছে বলে ব্যবসায়ীরা জানিয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, চিনি কিন্তু 105 থেকে 110 টাকা এবং পোলাও চাল, যেটি কোরবানির ঈদে সবচেয়ে বেশি চাহিদা থাকে, সেটি কিন্তু 150 থেকে 160 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। যদি আমরা বলি যে সামনে যেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু দাম কমেছে ব্রয়লার মুরগির, ব্রয়লার দাম কমে 160 থেকে 170 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। সোনালী 280 থেকে 300 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। পাকিস্তানি যে মুরগিটি রয়েছে সেটি 350 টাকা কেজি দরে বিক্রি হয়েছে। এবং আপনি জানেন যে গত 2 সপ্তাহ কিন্তু মুরগির ডিম দাম বৃদ্ধি ছিল, সেই ডিমটি কিন্তু দাম কমে 120 টাকা ডজনে বিক্রি হয়েছে আজকে। তো সব মিলিয়ে বলা যায় যে মশলার বাজার ঊর্ধ্বগতি থাকলেও কিন্তু সবজির বাজার স্বাভাবিক রয়েছে এবং কিছুটা দাম কমে রয়েছে বলে বলা যেতে পারে। তো এই ছিল আমার কাছে রাজধানীর কারওয়ান বাজার থেকে সর্বশেষ। সুজানা। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আইডিএলসি পরিবর্তনের পথে বাংলাদেশ। আগামী 2026-27 অর্থ বছরের জন্য রেকর্ড 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। সোমবার রাজধানীর আগারগাঁওয়ে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ উন্নয়ন বাজেট অনুমোদন করা হয়। বাজেটে স্বাস্থ্য ও শিক্ষা খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। স্বাস্থ্য বিভাগের চলমান প্রকল্পে বরাদ্দ রাখা হয়েছে 6008 কোটি টাকা। তবে এবারের এডিপির সবচেয়ে বড় আলোচনার বিষয় হয়ে উঠেছে অস্বাভাবিক থোক বরাদ্দ, যা মোট উন্নয়ন বাজেটের 1/3 বেশি। সকালের সংবাদে এই পর্যন্তই। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।